গল্প তুমি আমার জীবন। লেখিকা তৃষা খাতুন। প্রথম থেকে শেষ অংশ। হুট করে বিয়ে হয়ে যাবে আমার আজ ভাবতেই অবাক লাগে। কার সাথে বিয়ে হয়েছে তাকে কখনো দেখিনি, কে সে ব্যক্তি তাও জানি না, শুধু নামটা জানি আব্রাহাম। আগে বিভিন্ন গল্পে পড়েছি, এখন যে আমার সাথেই এমন হবে ভাবতে পারিনি। বাসর ঘরে ঘোমটা দিয়ে বসে আছি। রাত 2:30 বাজে। এত রাত হয়ে গেল এখনো বর আমার বাসর ঘরে আসলো না। অনেকক্ষণ ধরে বসে আছি ঘোমটা দিয়ে, তার আসার নাম গন্ধ নেই। রাগে দুঃখে ঘোমটা টেনে খুলে ফেললাম। ঘোমটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়িতে দরজা খুলে কেউ একজন প্রবেশ করল। সেদিকে তাকিয়ে দেখি এক সুদর্শন পুরুষ, লম্বায় প্রায় 6 ফুট 2 ইঞ্চি। ফর্সা মুখে কালো খোঁচা খোঁচা দাড়ি আছে। এই খোঁচা খোঁচা দাড়িতে তাকে আর সুদর্শন লাগছে। তার দিকে তাকিয়েছিলাম এক ধ্যানে। সে কখন যে আমার সামনে এসে দাঁড়িয়েছে সেদিকে খেয়াল নেই আমার। তার কথা শুনে আমার ধ্যান ভঙ্গ হয়। আসসালামু আলাইকুম। তার কণ্ঠ শুনে আমার বুকের ভিতর কেমন যেন করে ওঠে। কাপা কাপা কণ্ঠে তার সালামের উত্তর দিলাম। ওয়ালাইকুম সালাম। আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করানোর জন্য দুঃখিত। আসলে আমার এক বন্ধুর বউ অসুস্থ, সে হসপিটালে ভর্তি, তার রক্ত প্রয়োজন। আর আমার রক্তের গ্রুপ আর তার বউয়ের রক্তের গ্রুপ একই, তাই আমাকে ফোন দিয়েছিল। আর ওখানেই অনেক দেরি হয়ে যায়। তার জন্য অনেক অনেক সরি। আপনি প্লিজ রাগ করবেন না। তার কথা শুনে আমি মুগ্ধ হয়ে যাই। এ যুগে এমন কয়টা মানুষ আছে যারা অন্যের বিপদে সাহায্য করে। তার কথা শুনে বললাম, আরে না, আমি রাগ করিনি। কেমন আছেন? ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে হুট করে বিয়ে হয়ে যাওয়ায় আমাদের ভালোভাবে পরিচিত হওয়া হয়নি। আমার নাম আব্রাহাম চৌধুরী। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। এটা কাল্পনিক গল্প, তাই কাল্পনিকভাবেই পড়ার অনুরোধ রইল। তার কথা শুনে আমি এবার আমার পরিচয় দিই। আমার নাম আরহা জাহান আরু। আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। তুমি আমার অনেক ছোট, তাই তুমি করে বললাম। তোমার কি কোনো আপত্তি আছে তোমাকে তুমি বলায়? আরে না, আমার কেন আপত্তি থাকবে? আমার কোনো আপত্তি নেই, আপনি তুমি করে বলিয়েন। তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করাইছি বলেই দেওয়াল ঘড়িতে দেখি 3টা বাজে। তুমি ওয়াশরুমে জামা কাপড় চেঞ্জ করে শুয়ে পড়ো। আমি রুমে চেঞ্জ করে নিচ্ছি। আব্রাহামের কথা শুনে তাকে বললাম, আসলে এখানে তো আমার জামা কাপড় নেই। আরুর কথা শুনে আমার মনে পড়ল, আমাদের বিয়ে তো হুট করে হয়ে গেছে। তার জামা কাপড় তো কিছু কেনা হয়নি। কি করব তাই ভাবছি। এখন তো মা বা আহিকে ডাকতে পারবো না, অনেক রাত হয়ে গেছে। সবাই এখন ঘুমে বিভোর হয়ে আছে। আরু আমার দিকে কেমন তাকিয়ে আছে। আমি আমার একটা টি শার্ট আর ট্রাউজার বের করে দিলাম। এইগুলো দিয়ে কয় ঘন্টা চালাও। সকালে শপিংয়ে যাবনি। এখন কাউকে ডাকা যাবে না। আব্রাহামের হাত থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে গেলাম। এদিকে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আব্রাহাম বিছানায় বসে আছে। আমি তার দিকে তাকাতেই দেখি সেও আমার দিকে তাকিয়ে আছে। আরুকে দেখতে এক দমহুর পরীর মতো লাগছে। উজ্জ্বল শ্যামলা গায়ে কালো টি শার্ট ভালোই মানাইছে। ট্রাউজারটা অনেক বড়, তাই পায়ের কাছে ভাঁজ করে রেখেছে। কোমর সমান চুলগুলো ছেড়ে দেওয়াই আরও সুন্দর লাগছে। আমি চোখ সরাতেই পারছি না। বুকের ভেতর কেমন ধকধক করছে। আব্রাহামের এভাবে তাকানো দেখে আমার অনেক লজ্জা লাগছে। আমি তাকে বললাম, এইভাবে কি দেখছেন? আনমনেই আব্রাহাম বলে উঠে, এক শ্যামাহুর পরীকে দেখি। আব্রাহামের কথা শুনে আমার বুকের ভিতর ধকধক করে উঠে। এক শ্যামাহুর পরীকে দেখি কথাটা শুনে আমার শরীর কেঁপে উঠল। গায়ের লোম খাড়া হয়ে আছে। অনেকক্ষণ ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। ঘুমে চোখ ধুলছে কিন্তু আব্রাহামকে বলতে পারছে না। আব্রাহাম অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে আরুকে পর্যবেক্ষণ করে।
সে খেয়াল করে আরু কেমন কাচুমাচু করছে, কিছু বলার জন্য কি বলতে পারছে না। সে কিছুটা বুঝতে পারছে আরুর ঘুম পাচ্ছে। এখন রাত ৩:৪০। তোমার ঘুম পাচ্ছে বললেই পারো। এভাবে দাঁড়িয়ে না থেকে শুয়ে পড়ো বলেই আমি একপাশে সরে গিয়ে তাকে শোয়ার জন্য জায়গা করে দিলাম। আব্রাহামের পাশে গিয়ে শুয়ে পড়লাম। আমার অনেক ঘুম পাচ্ছে। লেখিকা তৃষা খাতুন। সকাল 10টা বাজে, এখনো আরু আর আব্রাহাম ঘুমাচ্ছে। আজ হঠাৎ করে আব্রাহামের ফুফু আর ফুফাতো বোন বেড়াতে আসে। তাদের দেখে আব্রাহামের মায়ের মুখে আধার নেমে আসে। বাড়ির সবাই অবাক হয়ে যায় তাদের দেখে। আব্রাহামের বিয়ের খবর তারা জানে না। তারা মামে এসেই আব্রাহামের খোঁজ করে। যখন শুনে আব্রাহাম ঘুমাচ্ছে, তখন তারা অবাক হয়ে যায়। কারণ এত বেলা করে আব্রাহাম ঘুমায় না। তাই আব্রাহামের ফুফাতো বোন রাইমা গিয়ে আব্রাহামের রুমের দরজায় নক করে। আব্রাহামকে ডাকে, আব্রাহাম ভাইয়া, আব্রাহাম ভাইয়া, আপনি কি এখনো ঘুমাচ্ছেন? কত বেলা হয়েছে, উঠেন। দরজা করা নাড়ায় আর রাইমার ডাকে আরও পিটপিট করে তাকায়। বাইরে থেকে এখনো ডেকে চলেছে রাইমা। রাইমার ডাকা ডাকিতে আব্রাহামের ও ঘুম ভেঙে গেছে। কারো ডাকাডাকিতে আমার ঘুম ভেঙে যায়। কে ডাকছে বুঝতে পারছি না। পাশে তাকাতেই দেখি আরু উঠে গেছে। আরুর দিকে তাকাতেই আমার হার্টবিট অনেক ফাস্ট চলছে। ফোলা ফোলা চোখ, চোখ মুখে এখনো ঘুমের লেশ লেগে আছে। আমার কেমন যেন লাগছে আরুকে এই অবস্থায় দেখে। ঘুমে আমার চোখ দুটো খুলতে পারছি না। আমি আব্রাহামের দিকে তাকিয়ে দেখি, সে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে বললাম, দরজা খুলে দেখেন কে ডাকছে। আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। বলেই আমার শুয়ে পড়লাম। আমি আরুর কথা মতো দরজা খুলে দেখি রাইমা দাঁড়িয়ে আছে। তাকে দেখে বলে উঠলাম, কেমন আছো রাইমা? ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার কি শরীর খারাপ, এত বেলা করে ঘুমাচ্ছেন? ভালো আছি। আরে না, শরীর খারাপ না, কাল রাতে অনেক দেরি করে ঘুমাইছি তাই উঠতে দেরি। তা তুমি কখন আসছো? আসছি আধা ঘন্টা মতো হলো। আচ্ছা থাকো, আমি ফ্রেশ হব। আর আহি, তুই আমার রুমে আয় তো বলেই রুমে চলে আসলাম। রুমে এসে দেখি এখনো আরু ঘুমাচ্ছে। ট্রাউজার আর টি শার্ট পরা অবস্থায় আরুকে একটা পুতুল পুতুল লাগছে। আশি এসে রুমের দরজায় নক করে। আসবো ভাইয়া। হুম আয়। বলো, ডাকছিলে কেন? তোর একটা ড্রেস দিয়ে তা তো। আরুর এখানে কোনো ড্রেস নেই। ওকে দিয়ে যাচ্ছি বলেই বিছানায় শুয়ে থাকা আরুর দিকে তাকিয়ে মুচকি হেসে রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর আহি একটা থ্রিপিস এনে আব্রাহামের কাছে এনে দেয়। আব্রাহাম রুমের দরজা লক করে। ফ্রেশ হয়ে বের হয়ে আরুর পাশে বসে আরুকে আস্তে আস্তে ডাকছে, আরু, এই আরু উঠো। আর কত ঘুমাবা? 11টা বাজতে গেল। উঠো, এত ঘুমালে শরীর খারাপ করবে তো। উঠো, নাস্তা করতে হবে। হুম বলেই উঠে বসি। আব্রাহামের থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বের হয়। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে আরু, পিছন থেকে কেউ একজন বলে ওঠে, এই মেয়ে কে তুমি? এই মেয়ে কে তুমি? কথাটা কানে আসতেই পিছনে ফিরে তাকাতেই দেখি একটা মেয়ে আমাকে প্রশ্নটি করে। কিন্তু মেয়েটা কে আমি চিনি না। তাই আমি বললাম, আমি আরু। আমার কথা শুনে মেয়েটা বলে, তুমি এ রুমে কেন? আর কার কে হো? মেয়েটার কথা শুনে বললাম, আপনি কে? আমি কে মানে? আব্রাহাম রুমে প্রবেশ করে দেখতে পায় আরু আর রাইমা কথা বলছে। রাইমাকে উদ্দেশ্য করে বলে, রাইমা, এটা তোমার ভাবি হয়। আর আরু, এটা রাইমা আমার ফুফাতো বোন। আব্রাহামের কথা শুনে রাইমা অবাক হয়ে যায়। তার মাথা ঘুরছে, এ কি শুনছে সে? আব্রাহাম বিয়ে করে নিয়েছে। চোখে পানি টলটল করছে। আব্রাহাম বলে উঠে, আরু আর রাইমা চলো নাস্তা করতে। অনেক দেরি হয়ে গেছে। আব্রাহামের কথা শুনে আমি বললাম, চলেন বলেই দুজন রুম থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে আরেকবার রাইমাকে ডেকে যায়।
আমার অনেক লজ্জা লাগছে, এতগুলো মানুষের সামনে বসে আছি। কাল হুট করে বিয়ে হয়ে যাওয়ায় তেমন কোনো মানুষ ছিল না বাসায়, শুধু আব্রাহামের বাবা মা আর বোন। আর আজ তার চাচা চাচি ফুফা ফুপির সামনে বসে আছি, মামা মামি সবাই ইতিমধ্যে এখানে আসার জন্য রওনা দিয়েছেন। কিছুক্ষণ আগে নাস্তা করার শেষে আব্রাহাম তার রুমে যাওয়ার পর আমার শাশুড়ি আম্মা আমার পাশে বসে আমার হাতটা তার হাতের মুঠোয় বলে ওঠে, শোন মা, তোকে আমি আমার ছেলের বউ নয়, আমার মেয়ে করে এনেছি। এ বাড়ির সবাই কিন্তু এখনো জানে না তোর আর আব্রাহামের বিয়ে হয়েছে। আমি আজ সবাইকে জানিয়ে দিব, তাদের এ বাড়িতে আসতে বলেছি। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তোকে কেউ কিছু বললে সোজা আমাকে এসে বলবি। আর যে যাই বলুক তাদের কথা কানে নিবি না, বিশেষ করে তোর দাদির শাশুড়ি আর ফুফু শাশুড়ির। তোর দাদি শাশুড়ি তার বড় মেয়ের বাসায় আছে, সে এখনো বিয়ের খবর জানে না, তাই সে একটু বেশি কথা বলতেই পারেন, তার কথায় মন খারাপ করিস না। আব্রাহামের ফুফু উপর তলায় তার ছোট ভাইয়ের ফ্ল্যাটে গিয়েছেন দেখা করতে, কিন্তু যে কথাটা শুনলেন তাতে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। আব্রাহামের ফুফুকে দেখে আব্রাহামের চাচি বলেন, কি আপা, আব্রাহামের বউ দেখতে এসেছেন? রাইমাকে সাথে আনেননি? আব্রাহামের চাচির কথা শুনে আব্রাহামের ফুফু বলে, আব্রাহামের বউ দেখতে এসেছি মানে? কেন জানেন না আপনাকে কোন কিছু বলেনি? আব্রাহাম কাল রাতে বিয়ে করে বউ নিয়ে আসছে। আব্রাহামের চাচির কথা শুনে আব্রাহামের ফুফুর মাথা ঘুরছে। সে যে পরিকল্পনা করে এসেছিল সবটাই ভেস্তে গেল। রাগে ক্ষোভে ফুঁসছে। ছোট ভাইয়ের ফ্ল্যাট থেকে বের হয়ে আব্রাহামের বাড়িতে এসে দেখেন তার মা, বড় বোন, তার ছেলে মেয়ে, তার ছোট ভাই সবাই আরুকে ঘিরে বসে আছে। তিনি হনহন করে বাড়িতে প্রবেশ করে। হঠাৎ রাশভারী গম্ভীর গলায় কেউ বলে উঠে, এই যে মেয়ে, নাম কি তোমার? কথাটা কানে আসতেই আমি চমকে উঠি। মুখ থেকে কথা বের হচ্ছে না, কণ্ঠনালী কাঁপছে। কোনো রকম কাপা কাপা গলায় বললাম, জি, আমার নাম আরহা জাহান আরু। আরুর কথা শুনে আব্রাহামের দাদি আব্রাহামের মায়ের উদ্দেশ্যে বলে, তা কি দিন কাল আইল রে বাবা, নিজের বড় নাতির বিয়ে হয়ে গেছে তাও জানি না। কি আর বলবো, নিজের ছেলেই যখন জানালো না তখন তার বউয়ের থেকে আশা করি বা কি করে? আপনি কি বলছেন মা? আর আপনাকে তো জানালে আপনি বিয়েতে কি উপস্থিত থাকতে পারতেন না? আর ও তো রাতে আপনাকে জানিয়ে টেনশনে ফেলতে চাইনি। আব্রাহামের বাবা তাই বলে আমাকে রেখে এভাবে বিয়ে করাবি? হঠাৎ বসার ঘরে চেঁচামেচির আওয়াজে আমি রুম থেকে বের হয়। তখন আব্রাহামের দাদির সাথে কথা বলার পর আব্রাহাম সেখানে চলে আসায় আমাকে রুমে পাঠিয়ে দেয় আমার শাশুড়ি। এরা কি নিয়ে চেঁচামেচি করছে বুঝতে পারছি না। আমি নতুন বউ, আমি তো আর এখানে সেখানে এখন যেতে পারবো না। এটা শ্বশুর বাড়ি, তাও রুম থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করি। আব্রাহাম অনেক রেগে আছে, রাগে তার মুখ হালকা লাল হয়ে আছে। আব্রাহামের দাদি আর ফুফু অনেক রেগে রেগে আব্রাহামের মায়ের সাথে কথা বলছে। আমি জানতাম এ বউ ভালো না। দেখছিস কেমনে আমার ছেলেকে নিজের বশে রাখছে। আবার নাতি দাঁড়েও আমাগো আলাদা করার চেষ্টা করে। দাদি, আমি আগেই বলেছিলাম মা, ভাবি আমাদের পছন্দ করে না, আমাদের দেখতে পারে না। দেখছ না কেমন করে আব্রাহামের বিয়ে একা একাই সেরে ফেলেছে, একটা বার জানায়নি। ফুফু, আহ, তোমরা থামবে? কি যা তা বলছ আব্রাহামের বাবা? আমরা ঠিক বলছি, তোমার বউ আমাদের হিংসা করে, আমাদের সুখ তার সহ্য হয় না। বেয়াদব মহিলা কোথাকার। ফুফু, মুখ সামলে কথা বলবেন, কার সম্বন্ধে কথা বলছেন ভেবে বলছেন তো? হুঙ্কার দিয়ে কথাটা বলে আব্রাহাম। এদিকে আব্রাহামের মা আয়েশা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। সবার সব কথা শুনে যাচ্ছে। তোর সাহস তো কম না মিমি, তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বউকে অসম্মান করিস। রাগী কণ্ঠে বলে উঠে আব্রাহামের বাবা আরিফ চৌধুরী। তোমার বাড়িতে আসছি বলে কথা শোনাচ্ছ ফুফু? আব্রাহামের দাদি বলে উঠে, আমি আগেই বলেছিলাম এ বউ আমার সংসার ভাঙবে।
দেখ কেমন ভাইবোনের মধ্যে ঝগড়া লাগাই দিল। বলেই তিনি আজাহারি করতে শুরু করেন। এদিকে আব্রাহামের বড় ফুফু আর ছোট চাচা নির্বিকারভাবে সব পর্যবেক্ষণ করে যাচ্ছেন। এবার আব্রাহামের বড় ফুফু তার মায়ের উদ্দেশ্যে বলে, আহ মা, থামো তো, কি আবোল তাবলো বকছ? আর ভাবি কেন ঝগড়া লাগাবে? এই পর্যন্ত ভাবি একটা কথা বলেনি। তোমরাই তাকে যা নয় তা বলছ। তুই এভাবে আমারে বলতে পারলি? অবাক হয়ে কথাটা বলে উঠে দাদি। বললাম, তুমি কেন মাথা ঘামাচ্ছ? আব্রাহাম যথেষ্ট বড় হয়েছে, ভালো মন্দ বিচার করতে সে জানে। সে কবে কাকে বিয়ে করবে সেটা তার ব্যাপার। তার বাবা মা তার জন্য মেয়ে পছন্দ করে বিয়ে দেয়, যেখানে আব্রাহামের কোনো আপত্তি নেই। এ বিয়েতে তোমরা কেন ঝামেলা করছো বলো তো? কিন্তু বড় আপা। কিন্তু কি? আমি তো বড় ভাইকে বলেইছিলাম আমার মেয়ে রাইমার সাথে আব্রাহামের বিয়ে দিতে চাই। আব্রাহামের ফুফুর কথা শুনে সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে আব্রাহাম। সে এ ব্যাপারে জানতই না। বাড়ির পরিবেশটা হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেছে। এতক্ষণ যেখানে এত হইচই, এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল, এখন সব নিস্তব্ধ হয়ে আছে। পুরো বাড়িতে নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙ্গে আব্রাহাম বলে, রাইমার সাথে আমার বিয়ের কথা আপনি বাবাকে বলেছেন, কিন্তু কেন? অবাক হয়ে প্রশ্ন করি। আমি ছোটবেলা থেকেই আহিকে যেমন চোখে দেখি, এদেরও সেই চোখে দেখি। কোনো দিন রাইমাকে অন্য কোনো নজরে দেখিনি। সর্বদা ওকে বোন মনে করে আসছি। আর তার সাথে আমার বিয়ের কথা বলেছিল। প্রশ্নটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আব্রাহামের বাবা বলে উঠে, আমি নিজেদের মাঝে আত্মীয়তা করতে চাইনি, তাই আমি আব্রাহামের অন্য জায়গায় বিয়ে দিয়েছি। এ বিয়েতে সম্পূর্ণ মতো ছিল আব্রাহামের, তাই এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না। কেন কোনো কথা বলতে চাও না? ওই মেয়ের থেকে আমার মেয়ে কোন অংশে কম বলো তো? ওই মেয়ের থেকে আমার মেয়ে বেশি সুন্দর। তাহলে? আব্রাহাম এবার বলে উঠে, আচ্ছা, বিয়েটা আমি করব, সংসারও আমি করব। আমি কাকে বিয়ে করব আমার ব্যক্তিগত ব্যাপার। আর আমার বউ অত সুন্দর না হলেও চলবে। আপনার চোখে ও সুন্দর না হতে পারে, কিন্তু আমার চোখে সুন্দর। আর আমি সবসময় রাইমাকে বোনের চোখে দেখেছি। আহি তেমন আমার বোন, তেমন রাইমাও। আর আমি কখনো রাইমাকে বিয়ে করতাম না। কথাটা বলেই আব্রাহাম রুমের দিকে হাঁটা ধরে। রুমের সামনে এসে দেখে আরু রুমের সামনে দাঁড়িয়ে আছে। সে আরুকে পাশ কাটিয়ে রুমে ঢুকে পড়ে বিছানায় বসে মাথার চুল খামচে ধরে। তার রাগে ক্ষোভে তার ভিতরটা জ্বলে যাচ্ছে। তার সামনেই তার মাকে কথা শোনালো আজ। তাহলে তাদের আড়ালে কতই না কথা শুনাই। আমি তো এদের কথা শুনে এতটুকু বুঝতে পারছি, আমার আর আব্রাহামের বিয়ে হওয়াই তাদের যত সব সমস্যা। আমি রুমে ঢুকে দেখি আব্রাহাম বেগে বসে আছে। আমি রুমে যেতেই আমার দিকে তাকিয়ে বলে, দরজা লাগিয়ে দাও তো। আব্রাহামের কথা মতো দরজা লাগিয়ে দিলাম। আমার কাছে আসো তো। কেন? আসতে বলছি, আসো, গম্ভীর হয়ে কথাটা বলে উঠে। ধীর পায়ে আব্রাহামের দিকে এগিয়ে যেতে লাগলাম। আসলাম। এবার আমার কথাটা শেষ করার আগেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। তার হঠাৎ জড়িয়ে ধরাই আমার হার্টবিট দ্রুত গতিতে চলছে। আমার নিঃশ্বাস আটকে আসছে। আমি ভাবতে পারিনি সে এভাবে জড়িয়ে ধরবে। আরুকে জড়িয়ে ধরতেই আমার হার্ট খুব দ্রুত গতিতে চলছে। কেমন যেন আমার বুকটা শীতল হয়ে গেল। আরুকে জড়িয়ে ধরা অবস্থায় আরুর কানে কানে আস্তে আস্তে করে বললাম, শুনেছি পরশের রাগ তার ব্যক্তিগত নারীকে জড়িয়ে ধরলে কমে, তাই এই ট্রিক্সটা আমিও ট্রাই করলাম। আমার কণ্ঠ নালি কাঁপছে, শব্দরা কোন অজানায় হারিয়ে গেছে। আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। আমার কেমন অস্থির অনুভূতি হচ্ছে তা বোঝানো সম্ভব নয়। এই মেয়ে এমন করে নিঃশ্বাস নিচ্ছ কেন? আমি তো কিছুই করিনি এই পর্যন্ত। তুমি যদি চাও তাহলে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল আব্রাহাম। তার কথা শুনে আমার শরীর কেঁপে ওঠে।
আচমকা জড়িয়ে ধরাই কেমন যেন একটা লাগছিল। নিঃশ্বাস আটকে আসছিল। তাই আব্রাহাম আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। কি হলো, চুপ কেন? কিছু বলো। কি বলবো? আমি কি কিছু করব? কি মানে কি করবেন? শুকনো ঢোক গিলে বললাম। আরু। আব্রাহামের মুখে আমার নাম শুনে বুকের ভেতর কেমন এক ভালোলাগা অনুভূতি হচ্ছে। এমন অনুভূতি কখনো আমার হয়নি। আমি বলে উঠলাম, বলেন। আরুর কথা শুনে, আরুকে ছেড়ে, আরুর মুখে আমার হাত দিয়ে ধরে বলে উঠলাম, তুমি কিছু মনে করো না। কিছুক্ষণ আগে যা হলো, আমার খুব কষ্ট হচ্ছিল জানো। আমি কোনো দিন দেখিনি আমার মা আমার ফুপুদের দেখে অসন্তোষ হন। আমি সব সময় দেখেছি আমার ফুপুরা আসলে আমার মা কত খুশি হয়। আমার মা এত কিছু করে তাদের জন্য, তারপরও আমার মাকে কটু কথা বলে আমার যেন খুব কষ্ট হয়। আমার মা কোনো দিন মুখ ফুটে আমাদের এ ব্যাপারে কোনো দিন কিছু বলেনি। আমার একটা ব্যাপার খুব খারাপ লাগছে জানো। আমি আহি আর রাইমাকে সবসময় আমার নিজের বোন মেনেই আসছি। তাদের কখনো আলাদা করে দেখিনি। আমি নিজের বোন মেনেই ওর সাথে কথা বলতাম। আমি যাকে ছোট বোন মেনে আসছি তাকে কিভাবে বিয়ে করি? এদের বিবেক বুদ্ধি কি সত্যিই লোপ পেয়েছে? আব্রাহামের কথা শুনে আমারও খারাপ লাগছে। তাদের কথা আমারও কানে আসছে। তাদের উচিত হয়নি এভাবে আম্মাকে কথা শোনানোর। আর আম্মার তো নিজের শখ থাকতেই পারে, তার ছেলেকে নিজের পছন্দমতো মেয়ের সাথে বিয়ে করাতে। আমার কেমন যেন আপনার ওই ফুফুকে দেখে জল্লাদ রিনা খানের মতো লাগল। আর কেমন চোখ বড় বড় করে কথা বলছিল। আরুর শেষের কথা শুনে আমার হাসি পায়। ঠোঁট চেপে হাসি আটকাতে চাইলাম, কিন্তু পারলাম না। হা হা হা। আব্রাহাম হাসতে হাসতে বিছানায় বসে পড়ে। আরুর দাঁড়িয়ে আব্রাহামের হাসি দেখছে। খাবার টেবিলে বসে দুপুরের খাবার খাচ্ছেন বাড়ির সবাই। সেখানে উপস্থিত সবাই। আব্রাহাম চুপচাপ খাবার খাচ্ছে। আর এদিকে আরু এদিক ওদিক তাকিয়ে দেখছে। এতগুলো মানুষের সামনে খেতে তার অস্তিত্ব হচ্ছে। সে ভাবছে, একটু আগে এরা ঝগড়া করল, আবার একসাথে খেতে বসেছে। আর এই রিনা খানের মতো দেখতে এই ফুফু শাশুড়ি কেমন খাবারগুলো মুখে ফুসছে। আর দাদি শাশুড়ি কেমন করে যেন আমাকে দেখছে। এদের দিকে খেয়াল করতেই আমার খাওয়া হয়ে উঠল না। আমার ভাবনার মাঝে শাশুড়ি মা আমার কাছে এসে বলেন, তোর কি এসব খাবার ভালো লাগছে না? অনেকক্ষণ ধরে দেখছি কিছুই খাচ্ছিস না। আসলে কি হয়েছে বল মা। তোর কি অন্য কিছু খেতে ইচ্ছে করছে? না, আমার অন্য কিছু খেতে ইচ্ছে করছে না। তাহলে খাচ্ছিস না কেন? আমার কেমন আনইজি ফিল হচ্ছে, তাই খেতে পারছি না। আমার কথা শুনে শাশুড়ি মা আমার প্লেটটা তার হাতে নিয়ে আমাকে বলেন, উঠে আয় আমার সাথে। আম্মার কথাটা শুনে সবাই আমাদের দিকে তাকাচ্ছে। এতক্ষণ আমরা ফিসফিস করে কথা বলছিলাম, যা অন্য কেউ শুনতে পায়নি। আর আম্মার শেষের কথাটা একটু জোরে বলায় সবাই শুনতে পেয়ে তাকাচ্ছে। আব্রাহাম বলে উঠে, কি হয়েছে মা? তুমি ওকে উঠে আসতে বলছো কেন? কিছু হয়নি। আরু সবার মাঝে খেতে পারছে না, তাই ওকে বলছি উঠে আসতে। ও বরং রুমে খাবে। আম্মার কথা শুনে আমার দাদি শাশুড়ি বলে উঠে, আহ, ঢং দেখলে জান বাঁচে না। আর কত কি যে দেখা লাগবে। দাদি শাশুড়ির কথা শুনে আমার মুখ থেকে ফট করে কথা বের হয়ে যায়। তাহলে চোখ বন্ধ করে রাখেন, তাহলে ঢং দেখতে হবে না। আমার কথা শুনে খাবার টেবিলে দাদি শাশুড়ি আর জল্লাদ ফুফু ছাড়া সবাই হেসে উঠল। আমি আর আহি অনেকক্ষণ বসে থেকে গল্প করছিলাম। তখন খাবার টেবিলে দাদি শাশুড়িকে ওই কথাটা বলার পর দাদি শাশুড়ি আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছিল, পারলে মনে হয় আমাকে কাঁচা চিবিয়ে খেত। তার দিকে খেয়াল না দিয়ে আম্মার সাথে রুমে এসে খাবার খাই। এরপর আহি রুমে এসে নক করে, আসবো ভাবি? আসো। কি করছেন? আপনাকে কি বিরক্ত করলাম নাকি? রুমে প্রবেশ করতে করতে কথাটা বলে আহি।
আরে বিরক্ত হব কেন? আসো, আমার এমনিতেই একা একা বসে থাকতে ভালো লাগছে না। তাহলে তো ভালোই হলো। এখন আমরা দুজন গল্প করতে পারব। হুম। তুমি খাবার টেবিলে যা বললে না। একদম ঠিক কথা বলেছ। বুড়ি খুব বদ। আরে এভাবে বলো না। ওনার বয়স হয়েছে, কখন কি বলছে ঠিক নাই। আমার ওভাবে বলা ঠিক হয়নি। আরে কিসের ঠিক হয়নি? একদম ঠিক হয়েছে। কুটনামি করার স্বয়ং তো ঠিকই পারে। আর কখন কি বলতে হয় তা জানে না। আচ্ছা, তার কথা বাদ দাও। হুম। তুমি কোন ক্লাসে পড়? আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। তুমি? আমিও ফার্স্ট ইয়ারে। তাহলে তো ভালোই হলো। আমরা একসাথে কলেজে যেতে পারব। হুম। কিন্তু আমি তো অন্য কলেজে পড়ি। তোমার সাথে কিভাবে? আমার কথা শেষ না হতেই আহি বলে উঠে। আরে চিন্তা কইরো না। ভাইয়া কয়েকদিনের মধ্যেই এখানে ভর্তি করিয়ে দিবে। তাহলে তো ভালোই হয়। হুম। দুজন মিলে একসাথে বসে গল্প করছে। গল্প করতে করতে তারা একসময় ঘুমিয়ে পড়ে বিছানায়। এদিকে খাবার খেয়ে আব্রাহাম আর তার কাজিনগুলো সব বসার ঘরে গল্প করছিল। বাড়ির বড়রা সবাই খেয়ে দুপুরে ভাত ঘুম দিচ্ছে। আব্রাহামের ঘুম পাচ্ছে। বড়দিনে এই এক সমস্যা। দুপুরে খাবার পরে না ঘুমালে ভালোই লাগে না। অন্যদিন ভার্সিটিতে এই সময় ক্লাস থাকে, তখন অত সমস্যা হয় না। কিন্তু ছুটির দিনে না ঘুমালেই নয়। আড্ডা দিতে দিতে যখন ঘুমে চোখ ঢুলছে, তখন সে বলে উঠে, এই তোরা থাক, আমার অনেক ঘুম পাচ্ছে। আমি ঘুমাবো। আব্রাহামের কথা শুনে তার চাচাতো ভাই মাহিম বলে উঠে, তুই তো 10টার দিকে ঘুম থেকে উঠলি, এখন দুপুর 2:30 বাজে, এর মধ্যেই ঘুমে চোখ ঢুলছে। মাহিমের কথা শেষ হতেই আসিফ বলে উঠে, ভাই আমার রাতে মনে হয় হাডুডু খেলেছে, তাই ঘুম হয়নি। এখন ঘুমাতে চাইছে। আসিফের কথা শুনে সবাই হাসতে লাগে। এদিকে আব্রাহাম দুম করে আসিফের পিঠে কিল মেরে বলে উঠে, বিয়াদব, তোর আমি বড় ভাই, আমার সাথে ফাজলামি হচ্ছে। আরে তুই তো আমার 1 মাসের বড়। 1 মাস হোক আর 1 বছর হোক, তোর আমি বড় ভাই। সম্মান দিয়ে কথা বল। ওকে, সম্মান বড় ভাই। আসিফের কথা শেষ হতেই সবাই হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খাচ্ছে। আর আব্রাহাম রাগে গজগজ করতে করতে ওখান থেকে উঠে যায়। রুমে প্রবেশ করতে আমার বুকের ভেতর প্রশান্তি তবে ভরে গেল। আরু আর আহি দুজনেই গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এদের দেখে আমার ঘুম পাচ্ছে, কিন্তু এদের জাগাতে ইচ্ছে করছে না। কিন্তু আমি ঘুমাবো কোথায়? রুমে চোখ বুলিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠে অচেনা জায়গায় নিজেকে আবিষ্কার করে আমি অবাক। আমি কোথায় এখন? হঠাৎ মনে হলো, আরে কাল তো আমার বিয়ে হয়েছে, আর আমি এখন শ্বশুর বাড়িতে। রুমে দেওয়াল ঘড়িতে দেখি 6টা বাজে। শুয়ে থেকে পাশে চোখ যেতেই দেখি আহি ঘুমাচ্ছে। কখন যে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ চোখ সোফায় যেতেই দেখি আব্রাহাম ঘুমিয়ে আছে। তার দিকে তাকাতেই আমার বুকের ভেতর কেমন এক অদ্ভুত অনুভূতি দোল খেয়ে গেল। আমি উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি আহি আর আব্রাহাম ঘুমিয়ে আছে। আমি আহির পাশে বসে ওকে আস্তে আস্তে ডাকি, আহি, এই আহি, উঠো, আহি। আমার ডাক শুনে চোখ পিটপিট করে তাকালো, তাকিয়ে আবার ঘুমিয়ে পড়ে। তার এই কাণ্ডে আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আহিকে আর না ডেকে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই কারো সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। দেখে হাঁটতে পারো না? নাকি চোখ নেই? কথাটা শুনে আমার মেজাজ খারাপ হয়। একে তো সে নিজে আমাকে ধাক্কা দেয়, আবার আমাকেই বলে দেখে চলতে পারি না। নিচে পড়ে যাওয়ায় পায়ে অনেক ব্যথা পায়। ব্যথায় চোখে পানি জল জল করছে। পায়ে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখি সকালের সেই মেয়েটা। তাকে বলে উঠি, আপনি দেখে চলতে পারেন না? এই তোমার তো সাহস কম না? আমার সাথে এভাবে কথা বলো? আপনি যেভাবে কথা বলছেন আমিও সেভাবে কথা বলছি। আর আমি না হয় চোখে দেখতে পাই না, কিন্তু আপনি তো দেখতে পান, তাহলে ধাক্কা খেলেন কেন?
আমার কথা শেষ হতেই রাইমা চেঁচিয়ে আব্রাহামকে ডাকতে থাকে, আব্রাহাম ভাইয়া, আব্রাহাম ভাইয়া। রাইমার চিৎকার শুনে সবাই ড্রয়িং রুমে জড়ো হয়। আব্রাহামের ঘুম ভেঙে যায় রাইমার চিৎকার শুনে। সে তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসতেই রাইমা নেকা কান্না জুড়ে দিয়ে বলে ওঠে, তোমার বউ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আবার আমাকেই বলে আমি নাকি চোখে দেখতে পায় না। সে আমাকে যা নয় তাই বলে অপমান করল, বলেই নেকা কান্না জুড়ে দেয়। রাইমার কথা শুনে আব্রাহামের মেজাজ যায় গরম হয়ে। সে আরুর দিকে তাকিয়ে বলে ওঠে, রাইমা যা বলছে তা কি সত্যিই? আব্রাহামের কথা শুনে আরু রাগী চোখে তাকায় আব্রাহামের দিকে। আরুকে এভাবে তাকাতে দেখে আব্রাহাম কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। তাদের দিকে তাকাচ্ছে বাড়ির সবাই। রাইমার মা তো আরুকে মনে হয় চোখ দিয়ে কাঁচা চিবিয়ে খাবে। বাড়ির এই অবস্থা দেখে আব্রাহামের মা তড়িঘড়ি করে আরুর কাছে যায়। আরুর হাত ধরে বলে কি হয়েছে। আরও ছলছল চোখে আব্রাহামের মায়ের দিকে তাকিয়ে বলে মা আমি কিছু করিনি। এবার রাইমার মা বলে ওঠে তুমি কিছু করনি তা আমার মেয়ে কি মিথ্যা বলছে? তোমার তো সাহস কম না মেয়ে। আব্রাহাম আরুর কাছে এসে আরুর হাত ধরে বলে কি হয়েছে তুমি আমাকে সত্যিটা বল। আরু আব্রাহাম দিকে তাকিয়ে বলে, আমি রুম থেকে বের হওয়ার সময় হঠাৎ করে তার সাথে ধাক্কা লেগে পড়ে যায়। সে আমাকে বলে আমি নাকি অন্ধ, আমি দেখতে পাই না, তাই তার সঙ্গে ধাক্কা লেগেছে। আমিও বলি আমার না হলে চোখ নিয়ে আমি অন্ধ, আপনার তো চোখ আছে তো আপনি কেন দেখে চললেন না? আমার এই কথা শুনে তিনি আপনাকে ডাকতে শুরু করে। আমার কথা শেষ না হতে রাইমা বলে ওঠে, এই মেয়ে মিথ্যা কথা বলছে, আমি তাকে কিছুই বলিনি। আব্রাহাম বলে ওঠে আরু কেন তোমার নামে মিথ্যা কথা বলবে? আব্রাহামের কথা শুনে রাইমার মা বলে ওঠে, সেটা তোর বউকে জিজ্ঞাসা কর, আমার মেয়েকে কেন জিজ্ঞাসা করছিস? আব্রাহাম বলে ওঠে, আপনার মেয়ের সঙ্গে যখন ঝামেলা লেগেছে সে তো আপনার মেয়েকেই তো জিজ্ঞাসা করব। রাইমার মা বলে ওঠে, তোর বউয়ের কথা শুনে এখন কেমন মেয়ের সাথে এমন ব্যবহার করবি? আব্রাহামের বাবা বলে ওঠে আহ কি বলছিস তোরা এসব? রাইমা তোমার নামে মিথ্যা কথা বলে আরুর কি লাভ? তার সাথে তো তোমার কোন ঝামেলা নেই, আজ প্রথম তোমাদের দেখা, না হলে তোমার নামে মিথ্যা কথা বলবে কেন? আরিফ হোসেনের প্রশ্নের রাইমা কিছুটা থতমত খেয়ে যায়। আরিফ হোসেনের প্রশ্নে সে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে কোন রকমে বলে ওঠে আসলে মামা হয়েছে কি? আব্রাহামের বড় ফুফু সিমি বলে ওঠে, কি হয়েছে না হয়েছে বাদ দাও, এ ব্যাপারে আর কথা বলার দরকার নাই। আর রাইমা তোমাকে বলছি শুধরে যাও। আরু তুমি তো পড়ে গেছিলে, তোমার কি কোথাও লেগেছে? আব্রাহামের ফুফুর কথা শুনে আমি চোখ জল জল করে ওঠে। আব্রাহামের ফুফুর কথা শুনে সবার দৃষ্টি আরুর দিকে। আরু বলে ওঠে একটু পায়ে লেগেছে। আমার কথাটা শোনা মাত্রই আব্রাহাম আরু হাত ধরে টেনে নিয়ে সোফায় বসিয়ে বলে, একটু দেখে চলবে না? দেখি কোথায় লেগেছে। বলে পাটা ধরে সামনে নিয়ে আসে। পায়ের পাতা পুরো ফুলে গেছে। আব্রাহাম আহির উদ্দেশ্যে বলেন, আহি আমার রুম থেকে ওষুধের বক্স নিয়ে আয়। আহি দৌড়ে গিয়ে রুম থেকে ওষুধের বক্স নিয়ে আসে। আহির হাত থেকে বক্স নিয়ে নিজে আরুর পায়ে ওষুধ লাগাতে লাগে। আব্রাহামের দাদি বলে ওঠে, কত কি আর দেখা লাগবে আমারে? একটু কি লাগছে তাই এত ঢং? আহি তার দাদিকে বলে, সব বিষয়ে তোমার কথা না বললেই নয়। দেখছ তো ভাবির পায়ে লাগছে, তারপরও এই কথা বলো কেন? আহির কথা শুনে তার দাদি রেগে যায়। রাগে গজগজ করতে করতে বলে, আমি কিভাবে কথা বলবো সেটাকে তোর থেকে শোনা লাগবে। আজকালকারের মাইয়াগো কিছু কোয়া যাইব না। আহি বলে ওঠে, জানোই তো বলা যাবে না, তাহলে বল কেন? রাইমা বলে ওঠে, আহি তুই কিভাবে কথা বলছিস নানির সাথে? নানি তো কিছুই ভুল বলেনি। আহি বলে ওঠে, তোমরা থাকবে কি শুরু করছো? আর আহি তুই আমার সাথে আয় বলেই আব্রাহাম আরুকে সবার সামনে কোলে তুলে রুমে নিয়ে চলে আসি। সবাই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কেউ ভাবতে পারেনি সবার সামনে এভাবে আরুকে আমি তুলে নিয়ে চলে আসব।
ছোট ফুফু তো বলেই বসে। ছি, এখন আমাদের সামনে এভাবে করে তুলে নিয়ে যেতে লজ্জা লাগে না? আব্রাহামের মা বলে ওঠে, সকাল থেকে দেখে যাচ্ছি তুমি আমার ছেলে আর ছেলের বউয়ের ভুল ধরে যাচ্ছে। কিছু বলছে না বলে এই ভেবো না যে আমি সবকিছু সহ্য করব। আমার ছেলের ব্যাপারে আর ছেলের বউয়ের ব্যাপারে আমি সহ্য করব না। আমার ছেলে কি এমন লজ্জার কাজ করেছে যে তুমি ওভাবে বলছো? তার বউ সে কোলে নিয়েছে, তাতে তোমার কি? বড় বৌমা, মুখ সামলে কথা বল, রাগে গজগজ করে কথাটা বলে ওঠে দাদি। আব্রাহামের মা বলে উঠে, আমি কেন চুপ করব না, আর কি মুখ সামলে কথা বলবো? আমি তো কোন ভুল কথা বলছি না, আমি তো ঠিক কথাই বলেছি। আরও আব্রাহামের স্ত্রী, তাকেই তো কোলে নিয়েছে, অন্য কাউকে তো আর কোলে নেয়নি। সামান্য একটা ব্যাপার কি এভাবে সবাই বড় করছেন কেন? আব্রাহামের বাবা বলে ওঠে, আচ্ছা মা, বলো তো তোমাদের সমস্যা কি? সকাল থেকে দেখে আসছি তোমরা কেমন করছো। আচ্ছা, আমরা বাবা মা কি সন্তানের খারাপ চাইব? আমাদের সবার পছন্দ হয়েছে বিধায় আরুকে আব্রাহামের বউ করে নিয়ে আসছি। যেখানে আব্রাহাম সংসার করবে, তার আরুকে পছন্দ হয়েছে, সেখানে তোমাদের তো কোনো সমস্যা থাকার কথা নয়। আর মা, কোথায় কোথায় চিৎকার চেঁচামেচি শুরু কইরো না। দেখো, একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসে, সেখানে আজ সকাল থেকে কখন পর্যন্ত তা কিছু ঘটল, তাতে আরুর ওপর বাজে একটা প্রভাব পড়বে। আব্রাহামের বাবার কথার সাথে আব্রাহামের চাচা ফুফু তাল মিলিয়ে বলে, ঠিক বলেছ ভাইয়া। আর মিমি, আগে মা কিছু হয়েছে ভুলে যা। তুই যেটা চাইছিলি সেটা আর সম্ভব না। তাই সে জের ধরে আমাদের সম্পর্ক খারাপ করার কোনো মানেই হয় না। আব্রাহাম আরুর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আমি সরি, খুব সরি। আমি ভাবতে পারিনি আমার বাড়িতে এভাবে তোমাকে অপমান করবে। আমি সবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি রাগ করো না প্লিজ। তুমি তো জানোই তোমার আমার বিয়ে হয়েছে, তাই দাদি ফুফু রাইমা রেগে আছে, তাই এমন বিহেভ করছে। আব্রাহামের কথা শুনে আহি বলে উঠে, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আল্লাহ তোমার ভালো চাই, তাই রাইমার সাথে বিয়ে না হয়ে আরু ভাবির সাথে হয়েছে। আহির কথা শুনে আরু ফিক করে হেসে উঠল। আরুকে হাসতে দেখে আব্রাহাম আর আহিও হাসতে লাগল। এতক্ষণ মুখ ভার করেছিল। আহির কথা শুনে তার মন কিছুটা ভালো হয়। আব্রাহাম বলে ওঠে, আরু। হুম, বলেন। তুমি কি ওখানে, মানে তুমি এখন বর্তমান মেয়ে কলেজে পড়ো, ওখানে পড়বা নাকি? আসি যে কলেজে পড়ছে, কলেজে পড়বা। আব্রাহামের কথা শুনে বলে ওঠে আহি, ভাবি প্লিজ তুমি আমার সাথে এখানে ভর্তি হও, একসঙ্গে কলেজ যেতে পারব। আরু বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, তাই হলো, তোমার কথায় রাখলাম। আরুর কথা শুনে আহি ইয়াহু বলে চিৎকার দিয়ে ওঠে। আরুর কথা শুনে আব্রাহাম বলে ওঠে, আচ্ছা তাহলে কাল তো তোমাদের বাসায় যাব, তাহলে কালকে সব নিয়ে আসব কাগজপত্র। আরু বলে ওঠে, আচ্ছা ঠিক আছে। রাতে খাবার খাওয়ার সময় আরুর খাবার রুমে নিয়ে আসে আব্রাহাম। তখন বিছানায় শুয়ে থেকে আরু টিভি দেখছিল। আব্রাহাম রুমে এসে আরুর উদ্দেশ্য বলে, তুমি নিজের হাতে খাবা নাকি আমি খাইয়ে দিব? খাইয়ে দিলে তো ভালোই হয়। কথাটা বলেই সেই না শোয়া থেকে উঠে বসতে যাবে, রিমোটের সাথে পা বেঁধে আবার শুয়ে পড়ে। আরুর এই অবস্থা দেখে আব্রাহাম বলে ওঠে, সাবধানে, এত চঞ্চল কেন তুমি? আস্তে আস্তে উঠলে তো আর এখন পায়ে ব্যথা পাইতা না। কথাটা বলে আরুর পাশে বসে আরুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তখন রিমোটের সাথে পা বেঁধে চোখ বন্ধ করে শুয়ে আছে। বুঝতে পারছি ভালোই পায়ে লেগেছে। ঘুম থেকে উঠে আরু বিছানায় বসে আছে। একবার ওয়াশরুমের দরজার দিকে তাকাচ্ছে, তো একবার ফোনের দিকে। আব্রাহাম ওয়াশরুমে আছে। এদিকে সকাল ৯টা বেজে গেছে। এখনও সে ফ্রেশ হতে পারেননি। দরজায় নক করতে করতে আহি বলে, ভাবি, ও ভাবি, ঘুম ভাঙ্গেনি নাকি? ভাইয়া। আহির ডাক শুনে আরু যেই কথা বলতে যাবে তখন আব্রাহাম ওয়াশরুম থেকে বের হয়ে আরুকে বলে, তুমি ফ্রেশ হও, আমি দরজা খুলছি। আরু আব্রাহামের কথা শুনে ওয়াশরুমে যাই।
এদিকে আব্রাহাম দরজা খুলে দরজায় আহি ডেকে চলেছে তাদের। আব্রাহামকে দরজা খুলতে দেখে একটা হাসি দিয়ে বলে, উঠছ তাহলে? আমি তো ভাবছি ঘুম থেকে উঠোনি, তাই তোমাদের ডাকছিলাম। আহির কথা শুনে বললাম, যেই জোরে জোরে ডাকছিস তাতে না উঠে থাকা যায় নাকি? আব্রাহামের কথা শুনে আহির বলে, ভাবি কোথায়? আহির কথা শুনে আব্রাহাম বলে, কেন? বলো ভাবি কোথায়? তোর ভাবি ওয়াশরুমে। ও আচ্ছা। হুম। খাবার টেবিলে বসে সকালের নাস্তা করছে সবাই। এদিকে খেতে খেতে আব্রাহামের বাবা বলে, আব্রাহাম তোমরা তো আজ যাচ্ছ ওই বাড়িতে নাকি? আব্রাহাম সবার দিকে একবার তাকিয়ে বলে, হুম যাব। আব্রাহামের মা বলে, কখন যাবি? এখান থেকে 12টার দিকে বের হব। আব্রাহামের কথা শুনে আহি বলে, ভাইয়া ভাবি আমিও যাব তোমাদের সাথে। আহির কথা শুনে আব্রাহাম বলে, হুম তুই তো যাবি। আরু বলে, তুমি গেলে ভালোই মজা হবে। আরুর কথা শুনে আহি মুচকি হাসে। আয়নার সামনে দাঁড়িয়ে আরু হিজাব পরছে। এদিকে আব্রাহাম আরুকে দেখতে ব্যস্ত। আরু রেডি হয়ে আব্রাহামকে বলে, আমি রেডি। আব্রাহাম আরুর পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয়। কালো গ্রাউনের সাথে কালো হিজাব পরছে আরু। কালো ড্রেসে আরুকে অনেক সুন্দর লাগছে। আব্রাহামকে এভাবে তাকাতে দেখে আরু কিছুটা লজ্জা পায়। আরুর লজ্জা মাখা মুখশ্রীতে টুপ করে একটা কিস করে আব্রাহাম। হঠাৎ এভাবে কিস করাই আরু চমকে উঠে। সবার থেকে বিদায় নিয়ে আরুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আরু আহি আব্রাহাম। গাড়ি চলছে আপন গতিতে। এদিকে আরু বলে, আমার না, ঘুম পাচ্ছে। আরুর কথা শুনে আহি মুচকি মুচকি হাসছে। এদিকে আব্রাহাম আহির হাসি দেখে কিছু একটা আন্দাজ করে আরুকে বলে, সারারাত ঘুমিয়ে তোমার ঘুম শেষ হচ্ছে না? আব্রাহামের কথা শুনে আরু বলে, আরে আমার গাড়িতে উঠলে ঘুম আসে। আরুর কথা শুনে আব্রাহাম বলে, ওকে তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমাও। আব্রাহামের বলতে দেরি, কিন্তু আব্রাহামের কাঁধে আরুর মাথা রাখতে দেরি হয় না। 1.5 ঘন্টার জার্নি করে আব্রাহামরা আরুর বসায় পৌঁছায়। সারা রাস্তা আরু ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। আমারও জার্নি করলে ঘুম আসে গাড়িতে। আরুদের বাসায় এসে দরজায় কলিং বেল বেজাতেই আরুর মা এসে দরজা খুলে দেয়। আব্রাহাম আরুর মাকে চিনে, বিয়ের দিন পরিচয় হয় সবার সাথে। তাই আরুর মাকে দেখা মাত্রই আব্রাহাম সালাম দেয়, আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? আব্রাহামের সালামের জবাবে আরুর মা বলে, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। তোমরা ভেতরে আসো, বলেই তাদের ভিতরে যাওয়ার জন্য বলে। আরুর মায়ের কথা শুনে সবাই ভিতরে প্রবেশ করে। ভিতরে যেতেই দেখে আরুর সব কাজিন বসে আছে। আরুকে দেখা মাত্র আরুর চাচাতো বোন সিমি দৌড়ে গিয়ে আরুকে, আরে এত দিন পরে তোকে দেখে খুশিতে এত জোরে জড়িয়ে ধরেছিলাম। সিমির কথা শুনে সবাই হেসে দেয়। আরুর আম্মু সিমিকে বলে, সিমি আহি তোর রুমে নিয়ে যা। আরু তুমি আব্রাহাম এখন কে নিয়ে তুমি রুমে যাও। আরুর মায়ের কথা মতো আরু আর আব্রাহাম রুমে চলে আসে ফ্রেশ হওয়ার জন্য। আরু রুমে এসে হিজাব খুলতে শুরু করে। আব্রাহাম ওয়াশরুমে ঢুকে ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় শুয়ে পড়ে। আরু ফ্রেশ হয়ে বিছানায় বসতে আব্রাহাম বলে, আরু, হুম বলেন। না থাক কিছু না। আব্রাহামের কথা শুনে আরু ভ্রু কুঁচকে বলে, এখনই তো ডাকলেন, ডেকে আবার বলছেন কিছু না। আরে বাদ দেও। কথাটা বলে উঠে দাঁড়াতে সিমি এসে দরজায় নক করে। আরু দুলাভাইকে নিয়ে আয়। বড় আম্মা ডাকে। ওকে তুই যা, আমরা আসছি। চলেন। বলেই রুম থেকে বের হয়ে খাবার টেবিলে বসে আরুর পিছে পিছে আব্রাহামও বসে। আরুর একপাশে আহি একপাশে আব্রাহাম বসেছে। আরুর মা কাকি সবাই বেড়ে খাওয়াচ্ছে। এদিকে বেচারা আব্রাহাম খেতে পারছে না, তাও 2 শাশুড়ি তার প্লেটে খাবার তুলে দিচ্ছেন। এদিকে আব্রাহাম টেবিলের নিচ দিয়ে আরুর হাত ধরে।
হাত ধরাই আরু আব্রাহামের দিকে তাকাই। আব্রাহাম চোখের ইশারায় বলে, খেতে পারছি না। আরুর মা আব্রাহামকে খেতে না দেখে বলে, কি হলো বাবা, খাচ্ছ না কেন? তোমাকে একটু মাংস দিই। আরুর মায়ের কথা শুনে বলে, না মা, আমি খেতে পারছি না, আমাকে আর খাবার দিয়েন না। আব্রাহামের কথা শুনে আরুর মা বলে, আরে বাবা, লজ্জা পাচ্ছ কেন? এটা তোমারই বাড়ি, তুমি আস্তে আস্তে খাও। খাওয়ার শেষে সবাই আরুর রুমে এসে আড্ডা দিচ্ছে। আরুর মা রুমে এসে বলে, তোমরা নিজেদের রুমে যাও, আব্রাহাম আরুর রেস্ট নিক। আরুর মা নিজের রুমে চলে গেল কথাটা বলে। এদিকে আরু তার বাবাকে বলে দেয় আরু রাজশাহীতে ভর্তি হবে, তাই এই কলেজ থেকে যেন টিসি এনে দেয়। আরু আহিকে বলে, আহি, এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে না, কি যে বলো, এখানে আমার কেন অসুবিধা হবে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা হলে বলিও। ওকে, তোমার এখানে থাকো। আর সিমি, চলো আমরা আড্ডা দিই। ভাইয়া মনে হয় ঘুমাবেন। আচ্ছা চলো বলেই আহি আর সিমি আরুর রুম থেকে বের হয়ে যায়। আরু রুমের দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে। আব্রাহাম ও শুয়ে আছে। আব্রাহাম আরুকে টেনে নিজের বুকের কাছে নিয়ে আসে। আরু আব্রাহামকে বলে, কি হয়েছে, এভাবে টানছেন কেন? বিয়ে করে কি কোলবালিশ নিয়ে ঘুমানোর জন্য কি বিয়ে করেছি? আব্রাহামের কথা শুনে আরু মুচকি হাসি দিয়ে বলে, তো কি জন্য বিয়ে করেছেন? আব্রাহাম আরুকে জড়িয়ে ধরে বলে, বউকে আদর করার জন্য। আব্রাহামের কথা শুনে আরু আব্রাহামের বুকে মুখ লুকিয়ে হাসে। এভাবে গল্প করতে করতে আরু আর আব্রাহাম ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় ছোট বড় সবাই মিলে গল্প করে সময় পার করে। রাতে খাবার খেয়ে রুমে এসে আরু ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে আয়নাতে তাকিয়ে দেখি আব্রাহাম তাকিয়ে আছে আমার দিকে। আরু আব্রাহামকে বলে, কি হয়েছে আপনার? কাল থেকে খেয়াল করছি আপনি শুধু আমার দিকে তাকিয়ে থাকেন। আরুর কথা শুনে আব্রাহাম বলে, এত সুন্দর বউ থাকলে তো তাকিয়ে থাকতেই হবে। আব্রাহামের কথা শুনে আরু বলে, দুনিয়ার আর কোনো ছেলের মনে হয় সুন্দরী বউ নেই, শুধু আপনারই আছে। আরুর কথা শুনে আব্রাহাম মুচকি হেসে আরুকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলে, অবশ্যই আমার একার সুন্দরী বউ আছে। আব্রাহাম আস্তে আস্তে আরুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমাদের কি সামনে এগোনো উচিত? আরু বলে, আজ হলেও এগুতে হবে, কদিন পর হলেও এগুতে হবে। আব্রাহাম বলে, তার মানে তোমার কোনো আপত্তি নেই? আরু মুচকি হেসে আব্রাহামকে নিজের থেকে ছাড়িয়ে নিজে আব্রাহামকে জড়িয়ে ধরে বলল, না, আমার কোনো আপত্তি নেই। এরপর কি হলো বা হয়েছে নিশ্চয় বুঝতে পারছেন। সকাল 9টা বাজে, আরু এখনো ঘুমাচ্ছে। আব্রাহাম সেই সকালে উঠে নামাজ পড়ে বাইরে হাঁটাহাঁটি করে এসে দেখে আরু এখনো ঘুমাচ্ছে। তাই আরুকে না ডেকে নিজে তৈরি হয়ে ভার্সিটিতে চলে যায়। সেই দিনের পরের দিন আরুরা চলে আসে এ বাড়িতে। ও বাড়ি থেকে আসার 2 মাস হয়ে গেছে। আব্রাহাম আরুকে আহির কলেজে ভর্তি করিয়ে দেয়। আরু আর আহি প্রতিদিন একসাথে কলেজে যাওয়া আসা করে। আব্রাহাম রোজকার মতো আজও নিজের কর্মস্থলে চলে গেল। এদিকে আরু এখনো ঘুমাচ্ছে। প্রতিদিন একসাথে 2 জন ঘুম থেকে উঠে। কিন্তু এই 2 দিন থেকে আরুর শরীর একটু খারাপ, তাই সে দেরি করে ঘুম থেকে উঠে। সকাল থেকে বমি করতে করতে আরুর অবস্থা কাহিল। আরুর এই অবস্থা আব্রাহাম জানে না। আব্রাহাম যখন নামাজে পর হাঁটাহাঁটি করতে যায় তখন থেকে আরু বমি করে। আব্রাহাম আসার কিছুক্ষণ আগে ঘুমিয়ে পড়ে। সকাল 11টা বাজে। আজ আরু রুম থেকে বের হচ্ছে না দেখে আব্রাহামের মা আরুর রুমে এসে দেখে আরু এখনো ঘুমাচ্ছে। তিনি আরুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আরু, কি হয়েছে মা, এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিস? আরু পিটপিট করে চোখ মেলে তাকালে দেখতে পায় আব্রাহামের মা বলে, কি হয়েছে রে মা, আজ এত বেলা হয়ে গেল ঘুম থেকে উঠে না? শরীর খারাপ করছে নাকি? ঘুম জড়ানো কণ্ঠে বলে, জানি না মা, সকাল থেকে কেমন বমি হচ্ছে। আরুর কথা শুনে আব্রাহামের মা কিছুটা চিন্তিত হয়ে বলেন,
হঠাৎ করে এমন হচ্ছে নাকি অনেক দিন ধরে? আরু বলে না, আজ সকালে হলো, আগে হয়নি। আব্রাহামের মা বলে, এখন উঠে ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা নিয়ে আসি। কথাটা বলে আব্রাহামের মা চলে গেল। আরু উঠে গোসল করে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে শুরু করে। হঠাৎ করে মাথা কেমন ঘুরে উঠল। ও বিছানায় শুয়ে পড়ে। আব্রাহামের মা রুমে নাস্তা নিয়ে এসে দেখে আরুর চুল থেকে পানি পড়ছে। বিছানার এক পাশ ভিজে গেছে। আরুকে বলে, কি হয়েছে, চুল না মুছে কেন শুয়ে আছিস মা? আমার মাথা কেমন ঘুরাচ্ছে। আব্রাহামের মায়ের কিছু মনে হতেই মুচকি হেসে আরুকে বলে, আরু, তোর কি এ মাসে পিরিয়ড হয়েছে? আরু আব্রাহামের মায়ের কথা শুনে বলে, না, হয়নি। আব্রাহামের মা বলে, কবে হবে, ডেট কি পার হয়েছে? না, আমার মনে নাই। আব্রাহামের মা আরুর কথা শুনে বলে, ওঠে এখন নাস্তা কর, আমি আসছি। সন্ধ্যা 6টা বাজে। আব্রাহাম ভার্সিটি থেকে এসে দেখে আরু এখনও ঘুমাচ্ছে। এতে সে কিছুটা চিন্তিত হয়। কি হলো কি মেয়েটার? চিন্তাই কপালে ভাঁজ পড়ে। আস্তে আস্তে আরুর কাছে গিয়ে ওর কপালে হাত দিয়ে দেখে জ্বর টর আসলো নাকি। নাতে এ সময়ে তো সে শুয়ে থাকে না। কপালে হাত রেখে বুঝতে পারে আরুর শরীর হালকা গরম হয়ে আছে। সে আর আরুকে না ডেকে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে একবারে ফ্রেশ হয়ে বের হয়। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে সে খেয়াল করে আরু ধরপড় করছে উঠে বসে। সে আরুকে কিছু বলবে তার আগেই আরু উঠে দৌড়ে ওয়াশরুমে গিয়ে বমি করে। আব্রাহাম ও আরুর পিছন পিছন ওয়াশরুমে যাই। আরু বমি করতে করতে ক্লান্ত। আজ সারাদিন বেচারা বমি করতে করতে শেষ। এদিকে আব্রাহাম পেছনে থেকে আরুকে জড়িয়ে ধরে রাখে, কারণ আরু দাঁড়িয়ে থাকতে পারছে না। আব্রাহাম আরুর নাভির ওপরে চাপ দিয়ে ধরে রাখছে, এতে আরুর বমি ভাব কিছুটা কমে যায়। আরু মুখে পানি দিয়ে তার পুরো শরীরটা আব্রাহামের ওপর ছেড়ে দেয়। আব্রাহাম আরুকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে ওয়াশরুম পরিষ্কার করে। রুমে ঢুকে বিছানায় শুয়ে থাকা আরুকে আব্রাহাম তুলে বসায়। এদিকে সারাদিন বমি করাই আরুর শরীর নেতিয়ে পড়েছে। আরুর চোখগুলো কেমন ঢুকে গেছে, মুখটা শুকিয়ে গেছে। আব্রাহাম আরুর দুই গালে হাত দিয়ে ধরে বলে ওঠে, কি হয়েছে জান তোমার? আরু ক্লান্ত হয়ে বলে, আমি জানি না, সকাল থেকে কেমন বমি হচ্ছে আর মাথা ঘুরাচ্ছে। আব্রাহাম চিন্তিত হয়ে বলে, জান, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছ? আব্রাহামের কথা শুনে আরু বলে, হুম। আরুর কথা শুনে আব্রাহাম কিছুটা খুশি আবার কিছুটা চিন্তিত হয়ে পড়ে। কারণ তাদের বিয়ে হয়েছে মাত্র 2 মাস আর এর মধ্যে আরু যদি কনসিভ করে তাহলে তো সমস্যা। কারণ আরুর বয়স কম, যদিও তাড়াহুড়াই তাদের বিয়ে হয়েছে আর এর মধ্যে বেবি। না, আর আব্রাহাম ভাবতে পারছে না। সে আরুকে রেখে ফার্মেসি থেকে প্রেগন্যান্সি কিট আনতে যায়। রাত 9টা বাজে, সবাই খাবার টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে। এদিকে আরু খাওয়া বাদ দিয়ে শুধু নাড়াচাড়া করে খাবার। সবার খাওয়া হয়ে গেছে। আব্রাহাম খেয়াল করে আরু খাচ্ছে না, তাই সে বলে, কি হলো, খাচ্ছ না কেন? আরু আব্রাহামের দিকে অসহায় হয়ে তাকিয়ে বলল, আরে আমি খেলে শুধু বমি পাচ্ছে, আর খাবার খেতে ইচ্ছে করছে না। আব্রাহাম বলে, না খেলে তো হবে না জান, বেশি না খাও, একটু খাও। না, আমি খাবো না, বাচ্চাদের মতো করে বলে। আব্রাহাম বলে, ওকে খেয়ে নাই খাবারগুলো, কিন্তু জুসটা তো খাও। এটা কিসের জুস? জুসের গ্লাসের দিকে ইশারা করে বলে, এটা বেলের জুস। এটা খেতে কেমন? তুমি খেয়ে দেখো কেমন খেতে। আব্রাহামের কথা শুনে আরু বেলের জুসটা খেতে শুরু করে। জুসটা খেয়ে সে মজা পায়, তাই সে আব্রাহামকে বলে, জুসটা অনেক মজার, আমার জন্য কাল আবার আনবে। আরুর কথা শুনে আব্রাহাম মুচকি হেসে বলল, আচ্ছা আনব। হুম। রাত 12টা বাজে। আরু আব্রাহামের বুকে গুটি সুটি মেরে শুয়ে আছে। আরু আস্তে আস্তে উঠে বসে। আরুকে উঠতে দেখে আব্রাহাম বলে, কি হলো, উঠছ কেন? আরু ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বলে, আমার না। আব্রাহাম বলে, কি আমার না বলো? আমার না তোমাকে।
কি আমাকে বলো, আমার তোমার আদর খেতে ইচ্ছে করছে। কথাটা বলে আরুর আব্রাহামকে জড়িয়ে ধরে চুমু খায় আব্রাহামের কণ্ঠনালীতে। আরুর কথা শুনে আব্রাহাম বলে, তুমি না অসুস্থ, তাহলে এসব উদ্ভট কথা বলো কেন? আরু আব্রাহামের বুক থেকে মাথা তুলে বলে, কোথাও কি লেখা আছে যে অসুস্থ অবস্থায় আদর করা যায় না? না, কোথাও লেখা নেই। কিন্তু আব্রাহামের কথা শেষ না হতেই আরু বলে, আমি কিছুর জানি না, আমার এখন আদর চাই। আব্রাহাম আরুকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, জান, তুমি অসুস্থ, তোমার তো কষ্ট হবে। আরুও আব্রাহামকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি সহ্য করতে পারব। আরুর কথা শুনে আব্রাহাম আরুকে ছেড়ে দিয়ে বলে, সত্যি তো? আরু মুচকি হেসে বলল, হুম। বাইরে কালবো ঝড় উঠেছে। গাছপালাগুলো সব এদিকে ওদিকে হেলে পড়েছে। বাইরে প্রচণ্ড জোরে বাতাস বইছে। আর এ বাতাসের জন্য জানালার থাই গ্লাসগুলোতে শব্দ হচ্ছে। এদিকে চার দেয়ালের মধ্যে ও জড়ো বইছে। এই ঝড়ে শুধু দুইজন ব্যক্তির ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। দেখতে দেখতে কেটে যায় ৮ মাস। সময় যে কিভাবে কেটে গেল বুঝাই মুশকিল। সেই দিন সকাল টেস্ট করে দেখে 2 দাগ উঠেছে। আর শিওর হওয়ার জন্য হসপিটালে টেস্ট করে দেখে আরও 7 সপ্তাহের অন্তঃসত্ত্বা। এদিকে 9.5 মাসের এত বড় পেট নিয়ে আরু রাইমার বিয়েতে উপস্থিত। সেদিনের ঘটনার পর আর রাইমার মা বুঝতে পেরেছে, তারা এমন করলে কাজের কাজ কিছুই হবে না, উল্টো তাদের ভাই বোনের সম্পর্কটা নষ্ট হবে। তাই পুরনো সব বাদ দিয়ে নিজের জীবন আগাতে আজ রাইমার বিয়ে। বিয়ে বাড়িতে সবাই ব্যস্ত, কেউ নতুন বরকে নিয়ে, আবার কেউ নতুন বউকে নিয়ে। এদিকে আরও একটা রুমে শুয়ে আছে। তার আজকে ভালো লাগছে না কিছুই। তার তল পেটে আস্তে আস্তে ব্যথা হচ্ছে। বিয়ে বাড়িতে সবাই ব্যস্ত, কাকে এ কথা জানাবে বুঝতে পারছে না সে। আস্তে আস্তে ব্যথা বাড়ছে। এদিকে আরও ব্যথায় ছটফট করছে। আব্রাহাম একটা কাজের রুমে এসে দেখে আরও ব্যথায় ছটফট করছে। সে আরুকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে জান, তুমি এমন করো কেন? কোথায় কষ্ট হচ্ছে বলো? আরু কোনো রকম বলে, আমার তলপেটে প্রচণ্ড ব্যথা করে। আরুর কথা শুনে আব্রাহাম বুঝতে পারে আরুর প্রসব বেদনা উঠেছে। সে আরুকে কোলে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। ছোট বাচ্চার কান্নার আওয়াজে আব্রাহামের বাড়ির সবাই আলহামদুলিল্লাহ বলে। ওটি থেকে নার্সের হাতে কাপড়ে মোড়ানো নরম তুলতুলে দেহটাকে দেখে আব্রাহাম একটা হাসি দিয়ে বলে, মাশাআল্লাহ, আমার রাজকন্যা, আমার জান্নাত, তোমাকে স্বাগতম। নার্সের হাত থেকে বাবুটা নিজের কোলে তুলে নিয়ে আব্রাহাম আরু কেমন আছে জানতে চাই। নার্সের থেকে জানে আরু ভালো আছে, আর নর্মাল ডেলিভারি হওয়াতে বিকালেই ছুটি দিয়ে দিবে। আব্রাহাম বাবু কোলে নিয়ে আরুর কেবিনে ঢুকে দেখে আরু শুয়ে আছে, হাতে ক্যালেনা লাগানো। আব্রাহাম আরুর পাশে বসতেই আরু চোখ মেলে তাকালো। আরুকে তাকাতে দেখে আব্রাহাম একটা প্রাপ্তির হাসি দিয়ে বলে, তুমি আমার জীবন, আর বাবুটাকে দেখিয়ে বলে, এটা আমার জান্নাত। আব্রাহামের কথা শুনে আরু ও হাসি দেয়। হঠাৎ আব্রাহাম আরুর মেয়ে কান্না জুড়ে দেয়। তার কান্না দেখে আরু বলে, তুমি বাবুকে আমার কাছে দাও, ওর ক্ষুধা পেয়েছে। আমি ওকে খাওয়াবো। তুমি বাইরে যাও। আরুর কথা শুনে আব্রাহাম বলে, বাবু খাওয়া বা খাওয়াও, আমি কেন বাইরে যাব? আব্রাহামের দিকে তাকিয়ে আরু বলে, আমার লজ্জা করছে তোমার সামনে খাওয়াতে। আরুর কথা শুনে আব্রাহাম মুচকি হেসে বলল, তোমার এমন কিছু কি আছে তা আমি দেখিনি। আব্রাহামের কথা শুনে আরু লজ্জা পেয়ে বলল, অসভ্য। আব্রাহাম আরুরকে বলে, আমি অসভ্য না হলে আজ আমরা মা বাবা হতে পারতাম না। কথাটা বলে আরু আর আব্রাহাম একসাথে হেসে দেয়। তার হাসি দেখে ছোট বাবু কি বুজলকে জানি, সেও তার বাবা মার সাথে হেসে দেয়। এভাবেই তারা হাসি খুশি জীবন যাপন করুক। সমাপ্ত।